আবাসন সংশ্লিষ্ট 2 শতাধিক খাত ঝুঁকিতে, অনিশ্চয়তায় 2 লাখ কোটি টাকার বিনিয়োগ, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ। সংক্রমণ বাড়ছে দ্রুত, 46 জেলা হাসপাতালে নেই আইসিইউ সুবিধা, জটিল হয়ে পড়ছে ঝুঁকিপূর্ণ করোনা রোগীর চিকিৎসা। লকডাউন তুলে দেশকে 3 ভাগ করার সিদ্ধান্ত সাংঘর্ষিক, বলছেন বিশেষজ্ঞরা। শেষ রক্ষা পেতে নির্দেশনা দ্রুত বাস্তবায়নের তাগিদ। গণপরিবহনে স্বেচ্ছাচারিতা, যাত্রী উঠানোর প্রতিযোগিতায় উপেক্ষিত শারীরিক দূরত্ব, সিলেটে শ্রমিক সংঘর্ষে আহত অর্ধশত। যুক্তরাষ্ট্রের 1.5 শতাধিক সিটিতে ব্যাপক বিক্ষোভ, বর্ণবাদ বিরোধী প্রতিবাদ ছড়িয়ে পড়েছে অন্যান্য দেশেও। করোনার ধাক্কায় স্থবির দেশের ফুটবল, অনিশ্চয়তায় বাফুফের নির্বাচনও, সরকারের দিকে তাকিয়ে ফেডারেশন। এবং করোনাকালে ঘরবন্দি মানুষের বিনোদনের প্রধান মাধ্যম ওয়েব প্ল্যাটফর্ম জায়গা করে নিতে পারছে না দেশি নির্মাতারা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সকালের বিরতিহীন সংবাদে, সাথে আছি আমি নাহিদ জিহান। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। করোনার ধাক্কায় স্থবির দেশের আবাসন খাত, যার প্রভাব পড়েছে এর সাথে সম্পর্কিত 2 শতাধিক শিল্প খাতে। অনিশ্চয়তায় পড়েছে প্রায় 2 লাখ কোটি টাকার বিনিয়োগ। অনিশ্চিত অর্ধ কোটিরও বেশি নির্মাণ শ্রমিকের ভবিষ্যৎ। এ অবস্থায় আবাসন সহ শিল্প খাতকে বাঁচাতে বিনা শর্তে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেয়া, মানি লন্ডারিং বন্ধে কঠোর অবস্থান, অবৈধ হুন্ডি ব্যবসা বন্ধ কিংবা বন্ডের অপব্যবহার ঠেকানোর মতো বিষয়গুলোকে গুরুত্বের সাথে দেখা জরুরি বলে মনে করছেন অর্থনীতি বিশেষজ্ঞরা। নাজিয়া কনার প্রতিবেদন। চলতি অর্থ বছরে মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি ধরা হয় 8.2%। তবে করোনা ভাইরাসের কারণে বিপর্যস্ত অর্থনীতিতে সে প্রবৃদ্ধি অর্জন অসম্ভব। করোনা ভাইরাস বিস্তারে বিশ্ব অর্থনীতি কতটা ক্ষতির মুখে পড়বে তার চিত্র তুলে ধরে বিশ্বব্যাংক। সেখানে বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে ধারণা মারাত্মক। বিশ্বব্যাংক বলছে, চলতি অর্থ বছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে মাত্র 2 থেকে 3%। বলা হচ্ছে অবস্থা আরও খারাপ হবে 2021 সালে। এই প্রবৃদ্ধিকে আবার সচল করতে হলে, বেগবান করতে হলে ব্যক্তি খাতে বিনিয়োগ এবং ভোক্তা ব্যয়ের একটা বড় ধরনের অবদান থাকতে হবে। বিনিয়োগ যেটা আমাদের দেশ থেকে বেরিয়ে যায়, এটা যদি রোধ করা যায় তাহলে কিন্তু এখানে অর্থায়নের সংকটটা অনেকটা কেটে ওঠা যাবে। সংকট মোকাবিলায় সরকার 1 লাখ কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছে। বিশ্লেষকরা মনে করছেন, করোনার দীর্ঘ ক্ষত কাটাতে প্রণোদনার সঠিক বাস্তবায়নের পাশাপাশি কিছু কৌশল অবলম্বন করতে হবে। বিনিয়োগ বৃদ্ধি ও অর্থ পাচার রোধে অপ্রদর্শিত অর্থ আবাসন সহ দেশের সব শিল্প খাতে বিনিয়োগের সুযোগ দিতে হবে। এইবার কোনো প্রশ্ন ছাড়া এই অপ্রদর্শিত আয় এবং কালো টাকা বাজেটের মাধ্যমে মূলধারায় নিয়ে আসা উচিত। দীর্ঘমেয়াদী স্বল্প সুদে হোম লোনের ব্যবস্থা করা। ইতিমধ্যে সরকার সরকারি কর্মকর্তাদের জন্য ব্যবস্থা নিয়েছে। সরকারের বাইরে যারা আছেন তাদেরকেও যেন এই সুযোগ সুবিধা দেওয়া হয়। সরকারি চাকরিজীবীদের ন্যায় বেসরকারি চাকরিজীবী, ব্যাংকার ও প্রবাসীদের জন্য স্বল্প সুদে গৃহঋণের ব্যবস্থা করা, অবৈধ হুন্ডি ব্যবসা বন্ধে কঠোর ব্যবস্থা নেয়া, মানি লন্ডারিং প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করাও জরুরি বলছেন তারা। টাকা পাচারের বিষয়গুলোকে কড়াভাবে নিয়ন্ত্রণে আনলেও দেশে ব্যাংকগুলোতে অন্তত অর্থ ব্যবহারের অবস্থা সুগম হবে। বন্ড সুবিধার অপব্যবহার রোধ, ব্যাংকিং খাতের উন্নয়নে কার্যকর পদক্ষেপ এবং নারীদের গৃহস্থালী কাজের মূল্যায়ন করে তাদের শ্রমকে জিডিপিতে অন্তর্ভুক্ত করার মাধ্যমে জিডিপির প্রবৃদ্ধি বাড়ানো সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকরা। নাজিয়া কনা, নিউজ 24, ঢাকা। করোনা মহামারীর প্রভাবে বিপর্যস্ত অর্থনীতিকে টেনে তুলতে দেশের কৃষি, শিল্প সহ সামগ্রিক আর্থিক খাতের পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগ নিতে হবে। এজন্য বিনিয়োগ ও কর্মসংস্থানকে অধিক গুরুত্ব দিয়ে আসছে বাজেটে তার প্রতিফলনের তাগিদ দিয়েছেন অর্থনীতি বিশ্লেষকরা। একই সাথে রপ্তানি ও শ্রমবাজারের দিকেও গভীর মনোযোগ দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত বাবু কামরুজ্জামানের প্রতিবেদনে। গত 1 দশক ধরে নানা সংকটের মাঝেও উচ্চ প্রবৃদ্ধি অর্জন করে এসেছে বাংলাদেশ। দারিদ্র্য কমার পাশাপাশি মানুষের আয় ও ক্রয় ক্ষমতাও ছিল ঊর্ধ্বমুখী। করোনার ধাক্কায় ওলটপালট হয়ে গেছে অর্থনীতির এমন সব হিসাব নিকাশ। দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর 85%ই অনানুষ্ঠানিক খাতের।
যাদের বড় অংশ এখন কর্মহীন। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও জানিয়েছে বাংলাদেশের 27% যুবক এখন বেকার। এছাড়াও করোনার প্রভাবে নতুন করে দরিদ্র হয়েছেন বিপুল সংখ্যক জনগোষ্ঠী। বিভিন্ন গবেষণা সংস্থার হিসাবে দারিদ্র্যের হার এখন ছাড়িয়েছে 40%। এ অবস্থায় করোনা পরবর্তী সময়ে প্রবৃদ্ধি অর্জনের ধারা অব্যাহত রাখতে বিনিয়োগ ও কর্মসংস্থানকে অধিক গুরুত্ব দিয়ে শিল্প উৎপাদন স্বাভাবিক করার তাগিদ দিয়েছেন অর্থনীতি বিশ্লেষকরা। 2020-21 অর্থ বছরের বাজেট হলো টিকে থাকার সংগ্রামের বাজেট এবং এই বাজেটে সরকারি ব্যয় থাকতে হবে, কারণ এই বছর বেসরকারি খাতের বিনিয়োগ হওয়ার সম্ভাবনা কম এবং বিভিন্ন শিল্প খাত যেহেতু সংকটে আছে, তারা তাদের শ্রমিক কর্মচারীর বেতন বা ভাতা কি করে দিতে পারবেন সেটাই তারা চেষ্টা করছেন। বর্তমান যে এক্সপোর্ট করিডোর গুলো আছে এবং প্রোডাক্ট আছে, প্রোডাক্টের ডাইভার্সিফিকেশন, এটাতে আমাদের খুবই মনোযোগ দিতে হবে। এটা রাষ্ট্রীয় বাজেটে, এবারকার বাজেটে এটা দিক নির্দেশনা থাকা উচিত বলে আমরা মনে করি। বিশ্লেষকরা বলছেন, চীন থেকে আমেরিকা, জাপান সহ আরো অনেক দেশ তাদের বিনিয়োগ প্রত্যাহার করে নিচ্ছে, যার সুযোগ নিতে পারে বাংলাদেশ। এছাড়া রপ্তানি ও শ্রমবাজার স্বাভাবিক করতেও বিশেষ পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশ্লেষকদের। যারা প্রবাসী বিদেশিরা ফেরত এসেছেন তাদেরকে কৃষি, শিল্প, বিভিন্ন খাতে তারা যেন সংযুক্ত হতে পারেন, সেই জন্য সরকার ইতিমধ্যেই কিছু প্রণোদনা দিয়েছেন। বাজেটে সেই বরাদ্দটি দ্রুত দিতে হবে যাতে এই ক্ষেত্রে তারা ট্রেনিং নিয়ে এবং নিজের কর্মসংস্থান নিজে করে টিকে থাকতে পারেন। হোল ইকোনমিটাকে একটা ডিজিটাল ইকোনমিতে রূপান্তর করার জন্য প্রচেষ্টার একটা নির্দেশনা থাকা উচিত। বিপর্যস্ত অর্থনীতি টেনে তুলতে এবং উদ্যোক্তাদের ঘুরে দাঁড়াতে সরকার ঘোষিত প্রায় 1 লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজের সুষ্ঠু বাস্তবায়নেরও তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। আইসিইউ সংকটের কারণে ক্রিটিক্যাল করোনা রোগীদের চিকিৎসা সেবা পড়েছে ঝুঁকিতে। রাজধানীতে করোনা নির্ধারিত হাসপাতালগুলোতে জটিল রোগীদের সেবা দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে। খালি থাকছে না আইসিইউ শয্যা। এদিকে 46 জেলায় করোনা হাসপাতালে নেই আইসিইউ সুবিধা। আর রাজধানীর বাইরে কিডনি সমস্যা থাকা করোনা রোগীর ডায়ালাইসিস সেবাই নেই। ঢাকায় ডায়ালাইসিস বেড আছে মাত্র 106টি। বিস্তারিত আরও জানাচ্ছেন হাসান পারভেজ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশ্লেষণ, করোনা রোগীদের 15% তীব্র উপসর্গ দেখা দেয়, 5% রোগীর অবস্থা হয় জটিল। এই 20% অনেকেরই আইসিইউ সেবার পাশাপাশি দরকার হয় ভেন্টিলেটর। সারা দেশে করোনা নির্ধারিত হাসপাতালগুলোই শয্যা আছে 13,984টি। এর মধ্যে আইসিইউ শয্যা আছে মাত্র 399টি। এগুলোর মধ্যে ঢাকায় আছে 218টি। ঢাকায় রোগীর সংখ্যা বেশি থাকায় প্রয়োজন অনুযায়ী আইসিইউ শয্যা পাচ্ছেন না করোনা আক্রান্ত জটিল রোগীরা। খুবই চাপ। এখন আমাদের এখানে ভেতরে অনেকগুলো ক্রিটিক্যাল পেশেন্ট আছে যেগুলোকে আমরা সাপোর্ট দিতে পারতেছি না, বিকল্পভাবে হিউজ পরিমাণে অক্সিজেন দিয়া স্টেবল হ্যান্ডেল করতেছি প্রায়োরিটি বেসিস। ভর্তি যারা আছে তাদের মধ্যেও অনেকে খারাপ আছে, আইসিইউতে যেতে পারলে ভালো হতো, কিন্তু বেড থাকা না এগুলো যেতে পারছে না। তার মধ্যে প্রায়োরিটি বেসিসে যাদের বেশি খারাপ তাদের ওখানে নিয়ে হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, রাজধানীর বাইরে 46টি জেলায় করোনা রোগীদের জন্য আইসিইউ সুবিধা নেই। ঢাকা বিভাগের 13 জেলার মধ্যে 6 জেলায় আইসিইউ শয্যা নেই। চট্টগ্রাম বিভাগে 11 জেলার মধ্যে 9 জেলায় নেই আইসিইউ। ময়মনসিংহ বিভাগে 4 জেলার মধ্যে 3 জেলায়, বরিশাল বিভাগে 6 জেলার মধ্যে 5 জেলায়, সিলেট বিভাগে 4 জেলার মধ্যে 3 জেলায়, রাজশাহীতে 8 জেলার মধ্যে 6 জেলায়, খুলনায় 10 জেলার মধ্যে 8 জেলায় এবং রংপুরে 6 জেলায় নেই আইসিইউ। করোনা হাসপাতালগুলোই ডায়ালাইসিস শয্যা আছে মোট 106টি। রাজধানীর বাইরে কোনো করোনা হাসপাতালে ডায়ালাইসিসের সুযোগ নেই। দেশে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লেও আইসিইউ সুবিধা বাড়েনি, যা ভবিষ্যতে করোনা চিকিৎসার জন্য জটিল পরিস্থিতি তৈরি হতে পারে। এই আইসিইউ বেড এবং হাই ফ্লো অক্সিজেন এই জায়গাতে আমাদের ঘাটতিটা থেকে গেছে। কোভিড আক্রান্ত এবং অন্যান্য অসুখ বিসুখ তাদের আগে থেকে আছে, তাদের জন্য একটা অশনি সংকেত। তাদের চিকিৎসার জন্য আমরা প্রস্তুত নয়। এটা হলো সোজা বাংলা কথায় বলা যায়। দ্রুত আইসিইউ ও ডায়ালাইসিস শয্যা না বাড়ানো গেলে করোনা আক্রান্ত জটিল রোগীরা চিকিৎসা সেবা বঞ্চিত হতে পারেন। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। লকডাউন তুলে নেওয়া আর সংক্রমণের মাত্রা বিবেচনায় দেশকে 3 ভাগ করার সিদ্ধান্তকে সাংঘর্ষিক বলছেন করোনা নিয়ন্ত্রণে গঠিত জাতীয় পরামর্শ কমিটির অনেকে। সংক্রামক রোগ বিশেষজ্ঞদের অভিমত, দেরিতে নেওয়া এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করলে হয়তো শেষ রক্ষা হবে।
আর জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ, রেড জোনে কঠোর লকডাউন, ইয়েলোতে সীমিত আর সবুজ অংশে করতে হবে জীবন জীবিকার সমন্বয়। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের প্রতিবেদনে। জোন, ইয়েলো জোন, গ্রিন জোন আমরা মার্কিং করেছি। সিদ্ধান্ত জানা গেছে, কিন্তু বাস্তবায়নের রোডম্যাপ এখনও পাওয়া যায়নি। এরই মধ্যে আইইডিসিআর তথ্য দিয়েছে দেশের ৯৫% করোনা সংক্রমণ ৩৩ জেলায়। সংক্রমণের গ্রাফ দেখাচ্ছে সর্বোচ্চ সংক্রমণ ঢাকা মহানগরে, নতুন এপিসেন্টার চট্টগ্রাম, নারায়ণগঞ্জ আগে থেকেই হটস্পট, সাথে আছে গাজীপুর আর কুমিল্লা। যুদ্ধে মাঝে মাঝে একটু পিছিয়ে যেতে হয়, অল্প ক্ষতি স্বীকার করে আমি অনেক বেশি লাভ চাইবো কিনা, যদি আমি সেটা চাই তাতে যদি গোটা চিটাগাং, গোটা ঢাকা, গোটা নারায়ণগঞ্জ, গাজীপুর লকডাউন করতে হয় আরো 15 দিন, আমি মনে করি আমাদের ওইভাবেই চিন্তা করে আগানো উচিত। লাল, হলুদ, সবুজ এই 3 বিভাজনের পরের ধাপগুলো কি? কোথায় লকডাউন আর কোথায় আনলক? ব্যাখ্যা দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। গ্রিন জোনের ভেতরে স্বাভাবিক কর্মকাণ্ড, কর্ম সবই চলবে। ইউরো জোনের ভেতরে কাজ হবে সেই রোগের সংস্পর্শে কারা এসেছে সেটা বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসরণ করে সময়সীমার ভেতরে সেখান থেকে রোগ নির্মূলের পদক্ষেপ নিতে হবে। 64টা জেলায় আমি বলবো যে 64 জন এপিডেমিওলজিস্ট বা পাবলিক হেলথ এক্সপার্টের তত্ত্বাবধানে এবং সেই সাথে অবশ্যই প্রশাসনের অন্যান্য বিভাগের সংশ্লিষ্টতা তো থাকবেই, তবে টেকনিক্যাল লিড হিসেবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদেরকে দায়িত্ব দিয়ে এবার একটা শেষবারের মতো আমাদের চেষ্টা করা উচিত। এবং আমার বিশ্বাস যদি সেটা প্রপারলি করা যায় তাহলে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে, খুব বেশি হলে 1 মাসের মধ্যে বাংলাদেশে এই এপিডেমিক কার্ভ নিচের দিকে নেমে আসবে। তবে কোভিড-19 নিয়ন্ত্রণে জাতীয় পরামর্শ কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার নজরুল ইসলামের মতে সাংঘর্ষিক সিদ্ধান্ত বাস্তবায়ন কঠিন। দুটা কিন্তু সিদ্ধান্ত সাংঘর্ষিক। একটা হলো যে আমরা রেড জোন, ইয়েলো জোন, গ্রিন জোনে ভাগ করছি, সেই সঙ্গে আবার যোগাযোগের মাধ্যম গুলো আমরা খুলে দিয়েছে, এটা দুটাই সাংঘর্ষিক। 35 ডেজ যদি একটা জায়গাকে কমপ্লিটলি লকডাউন করে রাখা যায় তাহলে সেখানকার ভাইরাসটা নির্মূল হয়ে যাবে। সরকারের সদিচ্ছা, ইন্ডিভিজুয়াল মানুষের সহযোগিতা, এই দুটা মিলেই কিন্তু আমাদের কৃতকার্যতা নির্ভর করছে। বিশেষজ্ঞদের পরামর্শ, আক্রমণহীন সবুজ অংশগুলোকে বাঁচাতে দ্রুত লাল এবং হলুদ অংশ নির্ধারণ করতে হবে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। দেশের অগণিত চিকিৎসক করোনা রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছেন। তাদের জন্য রয়েছে সরকারের প্রণোদনা, স্বাস্থ্য বীমা। সরকারি চিকিৎসকরা পাচ্ছেন 14 দিনের কোয়ারেন্টাইনে থাকার সুবিধাও। এছাড়াও তাদের থাকা খাওয়ার দায়িত্ব নিয়েছে সরকার। অন্তরা বিশেষের প্রতিবেদন। ঢাল তলোয়ার ছাড়াই শুরু হয়েছিল লড়াইটা। প্রথমে ছিল না করোনা প্রতিরোধী মাস্ক কিংবা অন্য প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী। 8 মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয় দেশে। 18 মার্চ প্রথম মারা যান এক আক্রান্ত রোগী। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরাও আক্রান্ত হতে থাকেন একের পর এক। এপ্রিলের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী ঘোষণা দেন চিকিৎসকদের দেয়া হবে প্রণোদনা। আক্রান্ত হলে 5 থেকে 10 লাখ আর মারা গেলে 25 থেকে 50 লাখ টাকার স্বাস্থ্য বীমা দেওয়ার ঘোষণা দেন তিনি। জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন, এই প্রণোদনাটুকু তাদের জন্য। তাদেরকে উৎসাহিত করতে হবে, তাদেরকে পুরস্কৃত করতে হবে। যারা ভালো কাজ করবেন অবশ্যই পুরস্কৃত করতে হবে। তাদের মোরাল, লজিস্টিক সাপোর্ট, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম কখনো যেন ঘাটতি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এরপর 25 এপ্রিল দেশে প্রথম করোনা আক্রান্ত হয়ে এক চিকিৎসক মারা যান। 17 এপ্রিল পর্যন্ত 100 জন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হন। 21 এপ্রিলেই 200 জনে পৌঁছায়। এপ্রিলের শেষে 500 ছাড়ায় চিকিৎসকদের আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে 1 মে নাগাদ দেখা যায় আক্রান্তের 11% স্বাস্থ্যকর্মী। যে সকল চিকিৎসক এবং নার্স বা সাপোর্টিং স্টাফ বা স্বাস্থ্যকর্মী করোনা রোগীদের পরামর্শ দিচ্ছেন, আমরা তাদেরকে একদিন যদি কর্তব্য পালন করে তাকে আবার আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে আর পুনরায় সেই ফিভার ক্লিনিকে দায়িত্ব পালন করার জন্য দেই না। স্বাস্থ্য অধিদপ্তর চিকিৎসকদের 3টি টিম গঠন করে কাজ করার নির্দেশ দেয়। 14 দিনের কোয়ারেন্টাইনের ব্যবস্থাও থাকে। 5 তারা হোটেলে থাকার ব্যবস্থা করছেন যাতে করে ডাক্তারদের বাসায় যেতে না হয়, এবং শিফটিং ডিউটির ব্যবস্থা করছেন। এতে করে ডাক্তারদের মনোবল বাড়ছে এবং মনোবল বাড়ানোর জন্য, ডাক্তারদের মনোবল বাড়ানোর জন্য অনেক ব্যবস্থাই মাননীয় প্রধানমন্ত্রীর সরকার হাতে নিয়েছেন।
সুতরাং ডাক্তারদের এখন বিভিন্নভাবে যে তাদের কর্মদক্ষতা দেখানোর যে একটা সুযোগ সেটা সৃষ্টি হয়েছে। সুরক্ষা সামগ্রীর ঘাটতি, অভাব রয়েছে চিকিৎসকেরও, তাও করোনা যুদ্ধে লড়াই করে যাচ্ছেন চিকিৎসকরা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। গণপরিবহন চালুর দ্বিতীয় দিনেও একই চিত্র, ভাড়া নিয়ে কমেনি স্বেচ্ছাচারিতা। রাজধানীর বাস টার্মিনালগুলোয় যাত্রী সংখ্যা সীমিত থাকলেও স্বাস্থ্যবিধি মেনে চলা নিয়ে যাত্রীদের মাঝে ছিল ভিন্ন প্রতিক্রিয়া। টার্মিনালগুলোয় জীবাণুনাশক ছিটানোর ব্যবস্থা থাকলেও বাস যাত্রী ওঠানোর প্রতিযোগিতায় উপেক্ষিত শারীরিক দূরত্ব মেনে চলার নিয়ম। আর পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, যাত্রী উপস্থিতি কম থাকায় অনেক সিট খালি রেখেই যেতে হচ্ছে গন্তব্যে। আরও জানাচ্ছেন সৈয়দ রায়হান। রাজধানীর মহাখালী বাস টার্মিনাল, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কয়েক জেলার যাত্রীদের সরব উপস্থিতি এখানে। বাড়তি 60% ভাড়া দিয়েই রাজধানী ছাড়ছেন অনেকে, তবে স্বাস্থ্যবিধি মেনে চলা নিয়ে অনেকেরই নেই বাড়তি সতর্কতা, বিশেষ করে উপেক্ষিত শারীরিক দূরত্ব মেনে চলার নিয়ম। কিছু টাকা আর কি বেশি নিতেছে, ওই যে তারা যত লোক অর্ধেক নিতেছে, এই জন্য সিটগুলো 3 ফুট দূরত্ব না, অর্থাৎ 2 সিটের মধ্যে একজন বসার জন্য বলছে। ভাড়া আগের রেট ভাড়া 200 টাকা, এখন 300। আতঙ্ক এখন তো ভাড়া বা কমা, একদিন বাড়তাছে আর একদিন কমতাছে। কিছুটা ভিন্ন চিত্র রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে। যাত্রী তোলার প্রতিযোগিতায় বাস সহকারীরা মানছেন না স্বাস্থ্যবিধি, তবুও আশানুরূপ যাত্রীর দেখা পায়নি চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় ছেড়ে যাওয়া পরিবহনগুলো। এমন পরিস্থিতিতে অনেকটা যাত্রী শূন্য চলাচলে আয়ের অঙ্কটা কম, বলছিলেন বাস চালক ও সহকারীরা। 8টার সময় 16 জন 17 জন আসতেছে, এইদিকে তো যাওয়া সব 5 জন 10 জন 11 জন 13 জন লসে। তো এই যে আপনার 42-44 সিটের গাড়িতে আমরা 21 জন লয়ে যাইতেছি। আমার তো মালিকের তো মনে করেন 3000 টাকা 2000 টাকা ডেইলি লস হইতেছে। আমাদের তো মনে করেন বেতন হচ্ছে 1000 টাকা, আমাদের 1100 টাকা। বিভিন্ন জেলায় ছেড়ে যাওয়া বাসগুলোয় আদায় করা হয় বাড়তি 60% ভাড়া। মহামারীর এই সংকট কেটে গেলে বাড়তি ভাড়ার রাজধানীতে গণপরিবহনের স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে, কিভাবে চলছে, এসব নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলী তালুকদার। আলী, রাজধানীতে গণপরিবহনের স্বাস্থ্যবিধি না মানা এবং ভাড়া নিয়ে অনেক অভিযোগ ছিল, এ বিষয়ে আজকের চিত্র কি? ধন্যবাদ জিহান। এই মুহূর্তে আমি কারওয়ান বাজার রয়েছি। জানেন যে দীর্ঘদিন লকডাউন থাকার পরে এই রাজধানীতে শুরু হয়েছে, নির্দেশনা দেওয়ার পরেই কিন্তু গণপরিবহন রাস্তায় চলছে এবং যারা যাত্রী এবং সাধারণ যাত্রীদের কাছ থেকে অভিযোগ ছিল নানান অনিয়মের বিষয়গুলো এবং যারা যানবাহন গাড়ি চালক এবং শ্রমিক তাদেরও বিভিন্ন অনিয়ম কিন্তু দীর্ঘ কয়েকদিন এই বিগত 2-1 দিনের মধ্যে চিত্র ফুটে উঠেছে। তো এর মধ্যে আমরা দেখেছি যে গাড়ির সাথে যারা চালক এবং যারা হেল্পার রয়েছেন তাদের মধ্যেও অনিয়মের চিত্র দেখা গিয়েছে। কিছু কিছু যাত্রীদের ক্ষেত্রেও দেখা গিয়েছে যে স্বাস্থ্যবিধির যেই নিয়ম মানার কথা ছিল সেগুলো তারা মানছেন না। নির্দেশনা, সরকারের যে নির্দেশনা ছিল স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে প্রতিটি চালক এবং যারা সহকারী থাকবেন তাদের হাতে মাস্ক, মুখে মাস্ক, হাতে গ্লাভস এবং হ্যান্ড স্যানিটাইজার থাকবেন। যখনই যাত্রী উঠবেন তাদের যেন হ্যান্ড স্যানিটাইজার দিয়ে তাদেরকে বাসে তোলা হয় এবং 2টি সিটের জায়গায় কিন্তু একটি সিটে একজন যাত্রী বসতে পারবেন। কিন্তু আমরা দেখেছি অধিকাংশ ক্ষেত্রেই আমরা আগে দেখেছিলাম যে যখন যাত্রী উঠে তখন যারা চালকের সহকারী থাকেন তারা কিন্তু যাত্রীর গায়ে হাত দিয়ে তাদেরকে বাসে উঠান। এই ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। আমরা এই করোনার সময়ও দেখেছি যে কিছু কিছু যাত্রীদেরকে কিন্তু তাদের সহকারীর সাথে যারা বাসের হেল্পার থাকেন তাদের সংস্পর্শে তাদের শরীরে স্পর্শ লেগে যায় এবং যখনই তারা এই গণমাধ্যমে কোনো ক্যামেরা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দেখছে তখনই তাদের মুখে তারা মাস্ক পরছেন এবং যারা যাত্রী উঠেন তখন যাত্রীর হাতে তারা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করেন। এছাড়া আমরা যাত্রীদের সাথে কথা বলেছি যে 60% ভাড়া বৃদ্ধির যে বিজ্ঞপ্তি এই প্রজ্ঞাপন জারি করা হয়েছিল যে সকল যানবাহনের যাত্রীরাই যেন
যে নির্দিষ্ট যে ভাড়া, সেই ভাড়া থেকে যেন 60% ভাড়া তারা বেশি দেন। কিন্তু অনিয়মের চিত্র প্রথম দিকে আমরা দেখেছিলাম যে নানান অভিযোগ ছিল যাত্রীদের কাছ থেকে। এখন যাত্রীরা বলছেন যে তাদের কাছ থেকে যেই 60% ভাড়া, সেই 60% ভাড়া তারা আদায় করছে। কিন্তু অনিয়মের যে বিষয়গুলো আমরা দেখেছিলাম যে করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মানার যেই নির্দেশনা এবং শর্ত সাপেক্ষে তাদের যেই বলা হয়েছিল যে যান চলাচলের জন্য, কিন্তু সেগুলো পুরোপুরিভাবে বলা চলে যে এখন পর্যন্ত তারা মানছেন না। দেখা গিয়েছে যে তারা যখনই কোনো যাত্রীদেরকে বাসে ডাকছেন তখনই তাদের মুখে তাদের যেই মাস্ক, সেই মাস্ক তারা খুলে ফেলছেন এবং যাত্রীদের যেই বলা হয়েছিল যে ওঠার ক্ষেত্রে তাদের হাতে হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হবে, সেগুলো কিন্তু দেখা যাচ্ছে না এবং যাত্রীদের ক্ষেত্রেও দেখা গিয়েছে কিছুটা অনিয়মের চিত্র। তো বলা চলে যে রাজধানীর যে গণপরিবহনের নির্দেশনা দেওয়া হয়েছিল, যে নির্দেশনা মোতাবেক তাদেরকে চলাচলের জন্য বলা হয়েছিল, সেগুলা কিছু কিছু ক্ষেত্রে বাস্তবায়ন হলেও বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে যে তাদের সেই চিত্রগুলো তাদের বাস্তবায়ন হয়নি। তো এই কারণ বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। জিহান, ধন্যবাদ আলী, জানাচ্ছিলেন রাজধানীর গণপরিবহনের পরিস্থিতি। শ্রমিকদের কল্যাণ তহবিলের টাকা নিয়ে বিরোধের জের ধরে সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বিকেলে সিলেট জেলা পরিবহন মালিক গ্রুপের সভাপতি সেলিম আহমেদ ফলিক ও শ্রমিক নেতা এবং মিতালি শ্রমিক গ্রুপের জসিম উদ্দিনের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। এতে অন্তত অর্ধশত শ্রমিক আহত হন। এ সময় ভাঙচুরের ঘটনাও ঘটে। শ্রমিকদের অভিযোগ, সেলিম আহমেদ সংগঠনের 1.5 কোটি টাকা আত্মসাৎ করেছেন। এর হিসাব চাওয়ায় তার সমর্থকদের নিয়ে তিনি শ্রমিকদের উপর হামলা চালিয়েছেন। সংঘর্ষের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে টার্মিনাল এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। হেনা কাউন্টারের উপর থেকে গুল্লি করছে রুকন ও তার তাইনর সন্ত্রাস বাহিনী। আপনারা সবে দেখছেন শ্রমিক ইউনিয়নে কি শ্রমিকদের বাপের টাকা কি রাখা আছে, কিন্তু উনার কাছে আমাদের শ্রমিক কল্যাণ তহবিলের 2 থেকে 3 কোটি টাকা কি নিয়ে লাগছে এটা তো বলতে পারতেছি না এখনো। আমরা খবর পাই দৌড়ে আইছি, নামাজ পড়তেছিলাম, দৌড়ে আইছি, তাই আসার পরে আমরা আসছি, পরে দুই দিকে দুই পার্টি চলে গেছে আর কি। প্রায় 2 মাস বন্ধ থাকার পর আজ থেকে সাভারে ফের চালু হচ্ছে গরুর হাট। স্বাস্থ্যবিধি মেনে শর্ত সাপেক্ষে এটি খোলার অনুমতি দিয়েছে স্থানীয় প্রশাসন। কতটা মানা হচ্ছে স্বাস্থ্যবিধি সেটি জানাতে আশুলিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, গরুর হাটে অনেক মানুষের সমাগম ঘটে, স্বাস্থ্যবিধি মানতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে সেখানে? ধন্যবাদ জিহান। এই মুহূর্তে রয়েছি আশুলিয়ার গরুর হাটে। আমি এখানে আসলে জানেন যে আসলে গরুর হাটে কিন্তু প্রচুর মানুষ থাকে এবং এইখানে যে গরুর হাট একটি ঐতিহাসিক একটি গরুর হাট এবং সেই হাটে কিন্তু আপনারা দেখছেন যে প্রচুর গরু উঠেছে এবং সেখানে কিন্তু এখানে যে আশুলিয়া যারা ঢাকার বিভিন্ন জায়গা থেকে কিন্তু গরু কিনতে এসেছে মানুষজন এবং সেখানে আসলে এখানে কিন্তু দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে এবং পাশাপাশি যে গরুর যে ডাক্তার, যে মেডিকেল টিম তারাও কিন্তু রয়েছে এবং সেখানে আসলে যে সামাজিক যে দূরত্ব সেটা কিন্তু মেনে চলার জন্যই কিন্তু আসলে তাদেরকে বলা হচ্ছে এবং বারবার করে মাইকিং করা হচ্ছে যে আপনারা সামাজিক দূরত্ব মেনে চলুন এবং না হলে তো করোনা যে সংস্পর্শ সেটা কিন্তু ছড়িয়ে পড়তে পারে। এবং সাভারে কিন্তু আপনারা জানেন যে প্রায় 450 মতো আক্রান্ত হয়েছে এবং করোনা আক্রান্ত হয়েছে এবং এর মধ্যে কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং আশুলিয়া থানার ওসি সহ প্রায় 17 জন এবং ধামরাই থানায় কিন্তু 7 জন পুলিশ। এছাড়াও কিন্তু করোনায় আক্রান্ত হয়ে কিন্তু প্রায় 8 জনের মতো মৃত্যুবরণ করেছে এবং করোনার যে উপসর্গ নিয়ে প্রায় 10 জনের মতো আক্রান্ত হয়ে মারা গেছে। আমরা একটু কথা বলতে চাই আপনাদের সঙ্গে। গরুরহাটে এসেছেন এবং সামাজিক দূরত্ব মেনে চলছেন কিনা আপনারা? আপনাকে ধন্যবাদ। আমরা সামাজিক দূরত্ব মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করছি। আশুলিয়া শিল্প এলাকা তো, তবুও মানুষ অনেকটা সতর্ক হচ্ছে না। তারপরে আমি সবাইকে অনুরোধ করি যাতে সামাজিক দূরত্ব বজায় রেখে তারা চলাফেরা করে, এমনকি শিল্প এলাকায় যাতে আমাদের যা হয়েছে হোক, করোনা যা হয়েছে কিন্তু পরবর্তীতে যাতে না হয় সেই ব্যবস্থা আমাদের সবাইকে করতে হবে। আমি সবার কাছে একটাই অনুরোধ করি যে যাতে সামাজিক দূরত্ব বজায় রেখে আমাদের
কাজ করতে হয়। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাদের সাথে একটু কথা বলি, এই যে আপনারা গরু কিনতে এসেছেন, দেখতে এসেছেন, সামাজিক দূরত্ব মেনে চলছেন? সামাজিক দূরত্ব আসলে সবাই তো মেনে চলার চেষ্টা করতেছি, তারপর কিছু কিছু লোক আছে যেটা আবেগের বশবর্তী হয়ে বেরিয়ে চলে আসে, সেক্ষেত্রে তো সামাজিক দূরত্বটা বজায় থাকছে না। সচেতন যদি যতক্ষণ পর্যন্ত জনগণ সচেতন না হবে ততক্ষণ তো সরকার কিছু করতে পারবেন। এখানে জনগণকে এখানে সবচেয়ে বেশি নিজেকে নিরাপদ রাখার জন্য জনগণকে সচেতন হতে হবে। এটাই সামাজিক দূরত্বের জন্য জনগণ সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে। গভর্নমেন্ট সরকার কিছু না, সরকার শুধু আইন দিবে, নিয়ম চালু করবে, সেইটা। অনেক ধন্যবাদ আপনাকে। আমি ঢাকা জেলা যে প্রশাসকের যে সদস্য রয়েছে, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আপনারা তো এই এলাকার জনপ্রতিনিধি, এই যে গরুর হাটগুলি দেখছেন, হাট বাজারগুলি দেখছেন, আসলে সামাজিক দূরত্ব মেনে চলছে কিনা? গরু হাটটা আজকে শুরু হয়েছে, আগে তো গরু হাট ছিলই না, আজকে মনে হয় প্রথম গরু হাট বসছে। আর এমনি বাজার যারা কাঁচা বাজার বা নিত্য প্রয়োজনীয় জিনিস, তা তো মোটামুটি চেষ্টা করছে কি সামাজিক দূরত্ব বজায় রেখে চলার জন্য, কিন্তু পাবলিক বাঙালি আমরা যেভাবে অভ্যস্ত আর কি, সেগুলো তো পরিবর্তন হচ্ছে না কোনোভাবেই। অনেক ধন্যবাদ আপনাকে। এই ছিল আমার কাছে আশুলিয়ার গরুর হাটের সর্বশেষ খবর। চলে যাচ্ছে এখন স্টুডিওতে জিহানের কাছে। জিহান। ধন্যবাদ নাজমুল। স্বাস্থ্যবিধি মেনে লঞ্চে যাত্রী পরিবহনের কথা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই তা মানা হচ্ছে না। প্রশাসনের নানাবিধ চেষ্টার পরও সামাজিক দূরত্বের তোয়াক্কা না করে গাদাগাদি করেই লঞ্চ যাত্রা করছেন যাত্রীরা। এই অবস্থায় করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন অনেকে। রাহাত খানের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। গেল 1 জুন থেকে বরিশাল হতে ঢাকাগামী 5টি লঞ্চ চলাচল শুরু করেছে। প্রয়োজনের তুলনায় কম সংখ্যক লঞ্চ চলাচল করায় প্রতিটি লঞ্চেই যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায়। যাত্রীদের চাপ বেশির কারণে কোনো লঞ্চেই স্বাস্থ্যবিধির বালাই নেই। শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য মঙ্গলবার বন্দরের বাইরে অস্থায়ী কাউন্টার থেকে ডেক যাত্রীদের আগাম টিকিট কেটে লঞ্চে প্রবেশ করানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। টার্মিনালে প্রবেশের সময় এবং লঞ্চের কোথাও রক্ষা হয়নি শারীরিক দূরত্ব। টিকিট কেটে লঞ্চে উঠে আসন না পেয়ে বিপাকে পড়েন হাজারো যাত্রী। যাত্রীরা বলছেন, শারীরিক দূরত্ব রক্ষা করতে হলে আরও বেশি লঞ্চ দরকার। লঞ্চ কম থাকায় গাদাগাদি করে চলতে বাধ্য হচ্ছেন তারা। লঞ্চ কর্তৃপক্ষ তো জানে যে আমাদের সিট এত কাটা সিট আছে, তারা ওইগুলো সিট বিক্রি করবে, কিন্তু তারা বেশি ভ্যানু বিক্রি করে। কতগুলো মানুষের সিট কাটিয়ে এখন এই মানুষগুলো হয়রানি করতেছে। তারা লঞ্চে ঘুরতে আছে, কোনো একটা সিট পেয়ে না, অত আমাকে টিকিট দিচ্ছে। এখন কি করবো আমরা? দাঁড়াই রয়েছে, অনেকে দাঁড়াই রয়েছে, গায়ের সাথে গা লাগাই দাঁড়াই রয়েছে সবাই। তবে স্বাস্থ্যবিধি সহ শৃঙ্খলা রক্ষায় সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানালেন সংশ্লিষ্টরা। আমরা চেষ্টা করছি যে লঞ্চের ধারণ ক্ষমতা যতটুকু, তারা যেন ততটুকুই টিকিট বিক্রি করে, সেটা ইনশিওর করার জন্য আমরা চেষ্টা করছি। আমরা লঞ্চ মালিক যারা আছেন, ম্যানেজার যারা আছেন, তাদের সাথে কথা বলে বিষয়টা ফিক্স করার চেষ্টা করছি। শারীরিক দূরত্ব রক্ষায় লঞ্চের সংখ্যা আরও বাড়ানোর জন্য BIWTA কে জানানো হয়েছে বলেও জানান তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনার কারণে একাদশে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনেকের অর্থনৈতিক সমস্যা হতে পারে বলে মনে করছেন শিক্ষাবিদরা। এজন্য সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান তাদের। এছাড়া কলেজে ভর্তি হতে দেরি হলে বাসায় বসেই পড়াশোনা শুরু করার পরামর্শ শিক্ষাবিদদের। তাদের মতে, সবাই চাইলেই মানসম্মত কলেজে ভর্তি হতে পারবে না। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। এসএসসির ফল ঘোষণা হলো 31 মে, কিন্তু একাদশে ভর্তি কবে থেকে শুরু হবে তার কোনো হদিস নেই। এমন পরিস্থিতিতে সময় নষ্ট না করে বাড়িতে বসে পড়াশোনা শুরুর পরামর্শ দিচ্ছেন শিক্ষাবিদরা। কোনো বন্ধু আত্মীয় ভারত থেকে আগের দিনের যেমন কলেজের যে বিষয়টা পড়বে সেই বিষয়ে বইগুলি নেওয়া যায়। আজকাল তো PDF অনেক বই পাওয়া যায়, সেইভাবে বই সংগ্রহ করে যদি এখনই পড়াশোনাটা চালিয়ে নেওয়া যায় তাহলে অনেকখানি প্রস্তুতি দ্বারা সেরে যে কোনো বিষয়ে এখন ইউটিউবে লেকচার শোনা। দেশে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করেছে 16,90,523 জন, আর কলেজে ভর্তির সিট রয়েছে 30 লাখ। তাই একাদশে ভর্তি হতে কোনো বেগ পেতে হবে না শিক্ষার্থীদের। তবে দেশে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা নিয়ে প্রশ্ন রয়েছে। এবছর দেশে GPA 5 পেয়েছে 1,35,898 জন, আর GPA 4 থেকে 5 এর মধ্যে রয়েছে 5,43,972 জন শিক্ষার্থী। ভালো রেজাল্ট করার পরও চাইলেই সবাই পছন্দের কলেজে ভর্তি হতে পারবে না। শিক্ষকদেরকে বলছি, আপনাদের কলেজ হয়তো সুনাম অর্জন করেনি, এই ছাত্রদেরকে ভর্তি করে যদি আপনারা চেষ্টা করেন
তাইলে তারা ভালো রেজাল্ট করবে এবং ভবিষ্যতে আপনার কলেজেও ভর্তি হওয়ার জন্য সবাই উৎসাহ নিয়ে চেষ্টা করবে। সরকারের উচিত হবে তিনটা বিষয়। প্রথমত, জেলা উপজেলা পর্যায়ে ভালো কলেজের ব্যবস্থা করা অথবা যেগুলি আছে সেগুলিকে আরো সক্ষম করা। ব্র্যাক ডেটা সেন্স ও উন্নয়ন সমন্বয় পরিচালিত যৌথ সমীক্ষা বলছে, করোনার কারণে দেশে নিম্ন আয়ের মানুষের পারিবারিক উপার্জন ৭৪% কমেছে। এছাড়াও দেশে প্রায় ১০,২২,০০,০০০ মানুষ অর্থনৈতিক ও স্বাস্থ্যগত দুর্বলতার ঝুঁকিতে রয়েছেন। এ পরিস্থিতিতে সরকারকে একাদশে ভর্তিচ্ছুদের অর্থনৈতিক সমস্যাকে বিবেচনা করে কলেজে ভর্তি করানোর আহ্বান জানান শিক্ষাবিদরা। সরকার এবং বিত্তবানদেরকে এগিয়ে আসতে হবে, কলেজকে ছাড় দিতে হবে, কম পয়সায় ভর্তি করতে হবে। এই কাজগুলি মানবিক দৃষ্টিকোণ থেকে এবার করতেই হবে। ভর্তির পেছনে ছোটাছুটি না করে শিক্ষার্থীদের অধ্যয়নে মনোনিবেশের পরামর্শ শিক্ষাবিদদের। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। এবারে যুক্তরাষ্ট্রের বিক্ষোভের খবর। আরও তীব্র হয়েছে যুক্তরাষ্ট্রের বিক্ষোভ, ছড়িয়ে পড়েছে অন্তত ১৬৩টি সিটিতে। পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ মৃত্যুর ঘটনায় গেল সপ্তাহের সোমবার থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে চলছে বিক্ষোভ আন্দোলন। এরই মধ্যে ২৯টি রাজ্যের অর্ধশতাধিক সিটিতে কারফিউ জারি করা হয়েছে। এই অবস্থায় বিক্ষোভ দমাতে প্রেসিডেন্ট ট্রাম্পের সেনা মোতায়েনের নির্দেশ ভস্মে ঘি ঢালার মতো পরিস্থিতির সৃষ্টি করেছে। সোমবার শেষ রাতে নিউ ইয়র্কের বিক্ষোভকারীরা দোকানের জানালা ভাঙচুর ও লুটপাট চালায়। কর্তৃপক্ষ জানিয়েছে, সেন্ট লুইসে ৪ পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন এবং লাস ভেগাসে গুলিবিদ্ধ এক কর্মকর্তার অবস্থা আশঙ্কাজনক। এদিকে বর্ণবিরোধী এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের বাইরেও। অর্থনীতির চাকা সচল রাখতে বিশ্বের সিংহভাগ দেশে লকডাউন খুলে দিলেও থেমে নেই মৃত্যুর মিছিল। করোনা ভাইরাসের প্রকোপে গেল ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে প্রাণহানি হয়েছে ৪,৬৭০ জনের। এ নিয়ে বিশ্বজুড়ে মোট মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৩৮,০২,৩০০। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৬৪,৮৪,৬০০ মানুষ। গেল কয়েকদিনে যুক্তরাষ্ট্রের মৃত্যুর সংখ্যা কিছুটা কমে এলেও মঙ্গলবার আবারও মারা গেছেন ১,১৩৪ জন। দেশটিতে মোট মৃত্যুর দাঁড়ালো ১,০৮,০০০-এ। তার উপর বিভিন্ন অঙ্গরাজ্যে কৃষ্ণাঙ্গ হত্যা নিয়ে বিক্ষোভ সমাবেশে করোনা সংক্রমণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে দ্রুত হারে সংক্রমণ বাড়ায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ব্রাজিল। দেশটিতে গেল ২৪ ঘন্টায় বিশ্বের সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। ১,২৩২ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩১,২৭৮ জন। এছাড়া ইউরোপ সহ বিশ্বের অনেক দেশেই কমে এসেছে সংক্রমণের সংখ্যা। এদিকে করোনা মহামারীর কারণে চলতি বছর হজ যাত্রা বাতিল করেছে বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া। এছাড়া মধ্যপ্রাচ্যের ব্যস্ততম নগরী আরব আমিরাতের দুবাই পুরোপুরি লকডাউন খুলে দিয়েছে। বছর বছর লোকসানে থাকা দিনাজপুরের ধান চাষিদের মুখে হাসি ফুটেছে। বোরো ধানের ভালো দাম পাওয়ায় বেশ খুশি তারা। করোনা সংকটে কর্মহীন সময়ে এটা কৃষক পরিবারগুলোর জন্য খুশির খবর। কৃষি বিভাগ বলছে, এবার ফলনও হয়েছে আশানুরূপ। ফখরুল হাসান পলাশের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গেল ২ মাস সাধারণ ছুটির আওতায় ছিল দেশ, বন্ধ ছিল গণপরিবহন, পণ্যবাহী ট্রাক চলাচলের অনুমতি থাকলেও ট্রাকের সংখ্যা ছিল কম। এমন বাস্তবতায় বোরো ধান নিয়ে বেশ দুশ্চিন্তায় ছিলেন দিনাজপুরের চাষিরা। তবে পরিস্থিতি এখন ভিন্ন। দিনাজপুরে চালের বাজার বেশ জমজমাট। কৃষকদের ধারণা, করোনা পরিস্থিতিতে চালের চাহিদা বাড়ায় দাম বেড়েছে ধানের। এবার একটু ধানের দাম ভালো, মোটামুটি গৃহস্থী যারা কৃষিকাজ করে তাদের জন্য লাভ হবে। বিঘা প্রতি ১০-১১ এরকম খরচা পড়েছে। এই বাজারটা যদি থাকে বরাবর, কৃষকরা লাভবান হবে আর বরাবর চাষবাস করতেই থাকবে। এখন প্রকারভেদে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৯০০ টাকায়। গেল বছর এই দাম ছিল ৫ থেকে ৬০০ টাকায়। দাম পাওয়ায় ধান ব্যবসায়ীরাও খুশি। গতবার তো এই মৌসুমে ১২০০, ১১৫০, ১২০০ এরকম ছিল, আর এইবার তো ১৬৫০ কাঁচা ধান যেটা পাচ্ছি, শুকনো তো প্রায় ১৮০০-১৯০০ টাকা। এরকম দাম থাকে না, কোনো বছরে পাই না। জেলায় এবার বোরো ধানের ভালো ফলন হয়েছে। শেষ মুহূর্তে প্রাকৃতিক দুর্যোগ হলেও মোট উৎপাদনে খুব একটা প্রভাব পড়েনি বলে জানান কৃষি কর্মকর্তারা। মাঝখানে আমপানে আমাদের একটু অল্প কিছু, বিশেষ করে লজিং হয়েছিল যেটা,
সেটা কিন্তু আমাদের পাকা ধান লজিং হয়েছে, আমাদের টোটাল উৎপাদনে কিন্তু তার কোনো প্রভাব পড়বে না। চলতি মৌসুমে দিনাজপুরে 1,71,000 হেক্টর জমিতে বোরোর আবাদ হয়। ফলন লক্ষ্যমাত্রা ধরা হয় 8 লাখ টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গরমের এই সময় মেহেরপুরে ভালো দাম পাওয়া যায় সবজির। গেল কয়েক বছর মিষ্টি কুমড়ার আবাদ লাভজনক কৃষি হিসেবে পরিচিতি পায়। তবে করোনা প্রাদুর্ভাবে পরিবহন সংকট ও দাম কম থাকায় এবার সবজি বিক্রি করতে পারছেন না কৃষকরা। মাঠেই নষ্ট হচ্ছে ফসল। মেহেরপুর থেকে তুহিন আরনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। মাটির গঠন উপযুক্ত হওয়ায় মেহেরপুরে বেশ ভালো ফলন হয় মিষ্টি কুমড়ার। তুলনামূলক বেশি দামের এই সবজি তাই প্রতি বছর আশার আলো দেখায় কৃষককে। গেল কয়েক বছরে বেশিরভাগ মিষ্টি কুমড়া চাষি বেশ ভালো অঙ্কের লাভের মুখ দেখেন। চলতি মৌসুমেও লাভের আশায় চাষ হয় এই কৃষি পণ্যের। ফলন নিয়েও হতাশ হতে হয়নি কৃষককে। তবে করোনা প্রাদুর্ভাবে পরিবহন সংকট ও পাইকারি ক্রেতা না থাকায় চরম বিপাকে চাষিরা। অবিকৃত সবজি মাঠেই নষ্ট হচ্ছে। কোনো কোনো কৃষক ফসল কেটে স্তূপ করছেন বাড়িতে। আমাদের কুমড়ো তো খুব ভালো ফলন হয়েছে, তো কুমড়ো এখন ভাইরাসের কারণে বেচা কেনা নাই। ভরপুর মাঠে সব নষ্ট হয়েছে, কোনো লেবার পাওয়া যাচ্ছে না, কোনো গাড়ি ঘোড়া সব বন্ধ, কোনো পার্টি নাই। পার্টি যদিও একটা আসছে, যে দাম বলছে শুধু খরচটাই আমাদের আসছে না, মানে তুলা খরচটা, আর সামনের যে খরচগুলো সেগুলো তো সবই মানে বৃথা। চাষিরা বলছেন গেল বছর 3 গুণ লাভ করেছেন অনেকে। এবছর খরচের অর্ধেক উঠে আসেন নিয়েই তৈরি হয়েছে শঙ্কা। গতবার কুমড়োই 7 থেকে 8 হাজার টাকা খরচ করে বিঘা প্রতি 25, 30, 35 হাজার পর্যন্ত বিক্রি করেছে। এবারে এই ভাইরাস আক্রান্তর জন্য আমাদের কুমড়ো 10-12 হাজার টাকা খরচ, আমরা কোনো খরিদ্দার বা কোনো ব্যবসায়িক পাই না। স্থানীয় ব্যবসায়ীরা বিভিন্ন স্থানে সবজি বাজারজাতের চেষ্টা করলেও সড়কে হয়রানির অভিযোগ করছেন অনেকে। আমাদের এই গাড়িটা যেতে যায় না রাস্তায়, পুলিশের সমস্যা করে। যদি কাঁচামালের গাড়ি, যদি আমাদের এই গাড়িটা যদি যেতে পারে সেরকম ব্যবস্থা করেছে। সবজি সংরক্ষণ করে বাজার পরিস্থিতি ভালো হলে বিক্রির পরামর্শ কৃষি কর্মকর্তাদের। আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি, বিশেষ করে যে মিষ্টি কুমড়াগুলো এখন উঠছে, এগুলো একটু পাকায়ে যাতে ঘরে সংরক্ষণ করা যায়, সুন্দরভাবে সংরক্ষণ করার জন্য আমরা তাদেরকে নিয়মিত পরামর্শ দিয়ে চলেছি। এবছর মেহেরপুরের বিভিন্ন উপজেলায় 750 হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থবাণিজ্য সংবাদ। দুই দশকের সর্বনিম্ন প্রান্তিক প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ভারতের। বিশ্লেষকরা বলছেন গেল 8 বছরের মধ্যে এরকম গভীর সংকটের মুখোমুখি হতে হয়নি ভারতীয় অর্থনীতিকে। আগামী দিনে আরও খারাপ সময় আসতে চলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে করোনা পরিস্থিতি মোকাবেলা করে আবারও ঘুরে দাঁড়াবে ভারত, এমনটাই আশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এদিকে করোনা প্রাদুর্ভাব শুরুর পর বড় সংকটে পড়েছে পাকিস্তানের অর্থনীতি। মুদ্রাস্ফীতি 8.22% বেড়েছে। বিস্তারিত মাসুদ রানার ডেস্ক রিপোর্টে। ভাইরাসের সংক্রমণের জেরে 2019 এবং 2020 অর্থবছরে শেষ 3 মাসে বড় ধাক্কা খেল ভারতের প্রবৃদ্ধি। গেল প্রান্তিকে যেখানে 3.1% প্রবৃদ্ধি হয়েছে, সেখানে 2018-19 অর্থবছরের একই সময়ে 5.7% প্রবৃদ্ধি হয়েছিল। আর এমন দিন আসবে এমনটি আগে থেকেই ধারণা করেছিল বিশ্লেষকরা। এমনকি আগামী দিনে আরও ভয়াবহ সময় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বেশ জোর গলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন এমন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াবে দেশ। মঙ্গলবার সিআইআই এর 125তম বার্ষিক সম্মেলনে আরও জানান, দেশের অর্থনীতিকে ঘুরে দাঁড় করানোর জন্য সব রকম চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। আত্মনির্ভর ভারত কা রাস্তা। ভারতের প্রতিভায় আমার পূর্ণ বিশ্বাস আছে। দেশের প্রযুক্তি, কৃষি শিল্পে পূর্ণ আস্থা রয়েছে। করোনা আমাদের পথ আটকানোর চেষ্টা করলেও আমরা থেমে যাব না, এগিয়ে যাব। দুনিয়া কো এমব্রেস করেঙ্গে। এদিকে মহামারী করোনার আগে থেকেই পাকিস্তানের অর্থনীতি বেশ নাজুক। তবে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে বড় সংকটে পড়েছে দেশটির অর্থনীতি। গেল বছরের মে মাসের তুলনায় এবছর মে মাসের দেশটির ভোক্তা মূল্যসূচক অনুযায়ী মুদ্রাস্ফীতি হয়েছে 8.22%। পাকিস্তানের জাতীয় পরিসংখ্যান ব্যুরো এমন তথ্য জানিয়েছে। এছাড়া গেল কয়েক সপ্তাহে পাকিস্তানের পেট্রোলিয়ামের খাত মারাত্মকভাবে মুখ থুবড়ে পড়েছে। মাসুদ রানা, নিউজ 24।
মহামারী করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে প্রায় 2 মাস বন্ধ থাকার পর সামাজিক দূরত্ব মেনে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে খোলা হয়েছে মাইকেলিন রেস্তোরাঁ। বাকিটুকু জানুন ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মাইকেলিন রেস্তোরাঁয় লেখা আছে ইন লিটল ওয়াশিংটন। করোনার বিস্তার ঠেকাতে সম্পূর্ণ ভিন্ন আঙ্গিকে খোলা হয়েছে সর্বাধিক প্রচারিত তারকা রেস্তোরাঁটি। করোনায় আক্রান্ত ও মৃতের দিকে শীর্ষে থাকা দেশটিতে সামাজিক দূরত্ব মেনেই খোলা হয়েছে রেস্তোরাঁটি। প্রত্যেকটা টেবিল এবং চেয়ারে নিরাপদ দূরত্ব বজায় রাখতে নারী ও পুরুষের উভয়েরই ম্যানিকুইন বসানো হয়েছে, যাতে দূরত্ব রেখে বসা যায়। এই মুহূর্তে আমরা অতিথির সেবা করতে ভিন্ন এই ব্যবস্থা নিয়েছি, যেখানে জায়গা না হলে পিছনের বাগানে তাঁবু দিয়ে রেস্তোরাঁ খুলেছি। সেখানে 10 ফিট দূরত্ব বজায় রেখে প্রকৃতি দেখে খাওয়ার উপভোগ করতে পারবে। লোকজন আরো বেশি হলে পার্সেলও নিতে পারবে। সেখানে কাজ করা একজন শেফ রেস্টুরেন্টটির সব দিক নিরাপদ বলে মত দেন। 1940 সালে তৈরি হওয়া জনপ্রিয় তারকা রেস্তোরাঁটি ওয়াশিংটন ডিসি 90 কিলোমিটার দূরে অবস্থিত। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। এবারে খেলার খবর। করোনা পরিস্থিতির বাস্তবতা বিবেচনা ইতিমধ্যে বাতিল করেছে দেশের ফুটবল মৌসুম। তবে কবে আবারও শুরু হবে আন্তর্জাতিক ব্যস্ততা সে কথা বলা কঠিন। তাই তো কোনো সিদ্ধান্তের দিকে এগোতে পারছে না বাফুফে। এদিকে বাফুফে নির্বাচন আয়োজনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি ফেডারেশন। সরকারের নেওয়া পরবর্তী সিদ্ধান্তের উপর নির্ভর করবে নির্বাচনের সূচি। পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে নির্বাহী কমিটি। মাহফুজুল ইসলামের প্রতিবেদন। এএফসি কাপের গ্রুপ পর্বে বসুন্ধরা কিংসের রাজস্বিক শুরুর পর আন্তর্জাতিক ক্লাব ফুটবল অঙ্গনে সফলতার পাল ওড়ায় বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইয়ে জাতীয় দলের পারফরমেন্সও একেবারে মন্দ ছিল না, কিন্তু করোনায় থমকে যাওয়ায় সবকিছু আবার নতুন শুরুর পথে হাঁটতে হবে বাফুফেকে। আমরা আনঅফিশিয়ালি ফিফা থেকে যেটা বলা হয়েছে বা যতটুকু বুঝতে পেরেছি যে এই বছরের শেষে আমাদের ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশন ম্যাচগুলো আয়োজন করা যায় কিনা সেই ব্যাপারে তারা কাজ করছে। ফিফা এবং এএফসি সম্মিলিতভাবে এশিয়ান কোয়ালিফায়ার্সগুলো আয়োজন করার ব্যাপারে, এএফসি কাপের ম্যাচগুলো আয়োজন করার ব্যাপারে এশিয়ান ফুটবল কনফেডারেশন বিভিন্ন দেশের সাথে তারা কাজ করছে। বিভিন্ন দেশের ট্রাভেল রেস্ট্রিকশন, ট্রাভেল ব্যান এবং অন্যান্য যে বিষয়গুলো সেফ সাউন্ড কন্ডিশনে একটা নিউ শিডিউলে কিভাবে খেলাগুলো আয়োজন করা যায়। করোনায় থমকে যাওয়া বাফুফের নির্বাচন আয়োজনে এখনও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি ফেডারেশন। করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করেই নির্বাহী কমিটি নেবে সিদ্ধান্ত। যেহেতু আসলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছ থেকে একটা নির্দেশনা রয়েছে যে আমাদের আসলে যেহেতু অফিসিয়াল আদালত শুরু হয়েছে, এই অফিসিয়াল আদালতগুলো সীমিত পরিসরে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে আগামী 15 তারিখ পর্যন্ত এইভাবে করে অফিসিয়াল আদালত চালানো এবং 15 তারিখ পর্যন্ত আমরা অবস্থা পর্যালোচনা করতে চাই। বাফুফে কার্যনির্বাহী কমিটি মিটিং করে আসলে কার্যনির্বাহী কমিটি ডিসিশন নেবে যে আমাদের কংগ্রেস আয়োজন করা বা অন্যান্য বিষয়গুলোতে কার্যনির্বাহী কমিটি কর্তৃক যে ডিসিশন নেওয়া হবে সেই আলোকে পরবর্তী উদ্যোগ গ্রহণ করা হবে। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ফুটবলের পর মাঠে ফিরতে যাচ্ছে ক্রিকেটও। চূড়ান্ত হয়েছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময়সূচি। জুলাইয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের 3 ম্যাচ খেলতে ইংল্যান্ড সফর করবে জেসন হোল্ডারের দল। এক সংবাদ বিজ্ঞপ্তিতে 3 টেস্টের সূচি নিশ্চিত করেছে ইসিবি। ইংল্যান্ড সরকার সবুজ সংকেত দিলে মাঠে নামবে 2 দল। সাউদাম্পটনে আগামী 8 জুলাই গড়াতে যাচ্ছে প্রথম ম্যাচ। সিরিজের পরের 2 টেস্টই হবে ওল্ড ট্রাফোর্ডে, যথাক্রমে 16 এবং 24 জুলাই। করোনা রোধে দর্শক শূন্য স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই দ্বিপাক্ষিক সিরিজ। নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে ওয়েব প্ল্যাটফর্মে দেখা যায় পছন্দ মতন কন্টেন্ট। আর তাই করোনা ক্রান্তিতে বিনোদনের খোরাক জোগাতে ঘরবন্দি মানুষ বেছে নিচ্ছে ওয়েব প্ল্যাটফর্মে। প্রযুক্তির এই আশীর্বাদকে কাজে লাগাতে চান বাংলাদেশি নির্মাতারাও। আর তাই দর্শক রুচির কথা বিবেচনা করে নির্মাণের ক্ষেত্রে ওয়েব প্ল্যাটফর্মগুলো নিয়ে নতুন করে ভাবছেন তারা। সুকন্যা আমিরের প্রতিবেদন। বিনোদন জগতের সবথেকে কনিষ্ঠ মাধ্যম ওয়েব প্ল্যাটফর্ম। বিশ্বব্যাপী এই মাধ্যমের চাহিদা বাড়ছে দিনকে দিন। বাংলাদেশেও রয়েছে এর দর্শকপ্রিয়তা। ভালোবাসা অজগর সাপ,
নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে এই প্ল্যাটফর্মে দেখা যায় পছন্দ মতন কন্টেন্ট। আর তাই করোনা ক্রান্তিতে বিনোদনের খোরাক জোগাতে ঘরবন্দি মানুষ বেছে নিচ্ছে ওয়েব প্ল্যাটফর্মই। আমি গত 2-2.5 মাসে আমরা ঘরবন্দি হয়ে আমরা যারা বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে দেখছি আমরা, তাতে করে আমাদের একটা চোখ তৈরি হয়েছে, আমাদের একটা টেস্ট তৈরি হয়েছে এবং সেটাতে আমরা কিছুটা অভ্যস্ত হয়েছি এটা মনে হয়। আমার নিজের কাছে মনে হচ্ছে যে না, এত বেশি ওয়েব সিরিজ কেন্দ্রিক কেন হবে, এত বেশি অনলাইন কেন্দ্রিক কেন হবে, কিন্তু করোনাকালীন এ সময়ে প্রযুক্তির আশীর্বাদকে কাজে লাগাতে চান বাংলাদেশি নির্মাতারাও। আর তাই দর্শক রুচির কথা বিবেচনা করে নির্মাণের ক্ষেত্রে ওয়েব প্ল্যাটফর্মগুলো নিয়ে নতুন করে ভাবছেন তারা। এই কনটেক্সটকে মাথায় রেখে এই কনটেক্সটের বিষয়ে ওয়েব সিরিজ নির্মাণ করতে হবে। এখন যারা কাজ করতেছে তারা বাড়িতে বসে এগুলা ভাবা উচিত এবং প্রি প্রোডাকশন লেভেল অনেক স্ট্রং করা উচিত। জুমের মাধ্যমে বা এইসব গুগল বা অনেক কিছুর মাধ্যমে চ্যাট রুমে বসে এগুলা ডেভেলপ করা উচিত। আমি ওয়েব সিরিজটা করব, সেটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড, মানে সারা বিশ্বে দেখবে, সারা বিশ্বের জন্য। আর আমি যখন একটা সিনেমা হলে সিনেমা করি, শুধুমাত্র আমাদের দর্শক গিয়ে কিন্তু দেখে, তার মানে আমাকে কিন্তু চ্যালেঞ্জ নিতে হচ্ছে সারা বিশ্বে। তো আমার গল্পটা সেই জায়গাটা আসতে হবে, আমার বাজেটিংটা সেই জায়গাটা আসতে হবে। ধীরে ধীরে হয়তো বিনোদন জগৎ চলে যাবে ওয়েব প্ল্যাটফর্মের দখলে। নিজস্ব ভাষা, নিজস্ব কৌশল দিয়ে সেখানে বাংলাদেশি নির্মাতারা কতখানি জায়গা করে নিতে পারবেন, সেটি এখন দেখার বিষয়। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একটা। আবাসন সংশ্লিষ্ট 2 শতাধিক খাত ঝুঁকিতে, অনিশ্চয়তায় 2 লাখ কোটি টাকার বিনিয়োগ, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ। সংক্রমণ বাড়ছে দ্রুত, 46 জেলা হাসপাতালে নেই আইসিইউ সুবিধা, জটিল হয়ে পড়ছে ঝুঁকিপূর্ণ করোনা রোগীর চিকিৎসা। লকডাউন তুলে দেশকে 3 ভাগ করার সিদ্ধান্ত সাংঘর্ষিক, বলছেন বিশেষজ্ঞরা। শেষ রক্ষা পেতে নির্দেশনা দ্রুত বাস্তবায়নের তাগিদ। গণপরিবহনে স্বেচ্ছাচারিতা, যাত্রী উঠানোর প্রতিযোগিতায় উপেক্ষিত শারীরিক দূরত্ব, সিলেটের শ্রমিক সংঘর্ষে আহত অর্ধশত। যুক্তরাষ্ট্রের 1.5 শতাধিক সিটিতে ব্যাপক বিক্ষোভ, 29 রাজ্যে কারফিউ, বর্ণবাদ বিরোধী প্রতিবাদ ছড়িয়ে পড়েছে অন্যান্য দেশেও। করোনার ধাক্কায় স্থবির দেশের ফুটবল, অনিশ্চয়তায় বাফুফের নির্বাচনও, সরকারের দিকে তাকিয়ে ফেডারেশন। এবং করোনাকালে ঘরবন্দি মানুষের বিনোদনের প্রধান মাধ্যম ওয়েব প্ল্যাটফর্ম, জায়গা করে নিতে পারছে না দেশি নির্মাতারা। এই ছিল সকাল 9টার বিরতিহীন সংবাদের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।